আমায় ক্ষমা করো পিয়সী। নিজের জীবন রক্ষার্থে এমন কিছু করার জন্য বাধ্য হব। আমাকে যদি কেউ পৃথিবী থেকে সরানোর চেষ্টা করে, তবে আমার কি হাত পা গুটিয়ে বসে থাকা উচিত বলো তো? এখন কোনো কথাই শুনতে পাচ্ছ না তুমি। এই মুহূর্তটা কেউ বেছে নিয়েছি আমি, যাতে শুধু তুমি সামনে থাকো কথা বলার সময়। হয়তোবা আজকে আমার কথাটির কারণ কখনোই জানবে না। আবার এখন যে আমি এসব বলছি তাও জানবে না। যদি না আমি জানাই, বেঁচে থাকার জন্য মানুষ ভীষণ ছটফট করে। এটা শুধুমাত্র তারাই বোঝে যার মৃত্যুর সাথে লড়াই করেছে। যাদের শরীরে প্রাণ নামক জিনিস আছে তারা কখনোই এমন স্বাদ অনুভব করতে পারবে না। শুধুমাত্র মৃত্যুর দুয়ারে না দাঁড়াও পর্যন্ত। বাঁচার অধিকার সবার আছে। প্রতিটা মানুষে বাঁচতে চায়। যেহেতু আমিও মানুষ, তাই প্রতিনিয়ত বেঁচে থাকার জন্য লড়াই করতে হচ্ছে। সে কি আর আমার পিয়সী বুঝবে? একটা কথার ভিত্তিতে হয়তো কিছুদিন কথা বলা বন্ধ রাখবে। ব্যাপার না, অভিমান হয়েছে, তবে সেটা বিশাল সমুদ্রের ন্যায় হতে দিব না। কোনো না কোনো এক উপায়ে তোমার অভিমান ভাঙার চেষ্টা করব। তোমাদের সবার সাথে শেষ মুহূর্ত পর্যন্ত থেকে যাওয়ার প্রবল ইচ্ছে পিয়সী। সেজন্য মানুষের পরিকল্পনা ব্যাঘাত ঘটিয়েছি প্রতিবার। আজ তখন আমার কথাটি শুধু শুনলে, এর কারণ অথচ জানতে চাইলে না। যাই হোক, ঘুমাচ্ছ না এখন? ঘুমাও। আর বিরক্ত করব না। আসছি। আওয়াজ উঠে দাঁড়ায়। আবারও এক নজর রুয়াদকে দেখে চলে যায়। পিয়সীকে বড্ড আদুরে ছোঁয়া দেওয়ার জন্য মন উৎকণ্ঠা হয়ে ওঠে। কোন অধিকার নামক দলিলের কারণে দমিয়ে রাখছি ইচ্ছেগুলোকে। সকালে ভোরেই রুয়াদ উঠে পড়ে। পুরো বাড়ির মানুষগুলো এখনো ঘুমিয়ে আছে, অথচ পাখিদের শব্দ কমছে না। রুয়াদও আজ সকালবেলা পাখির মতো তাড়াতাড়ি করে উঠে পড়ে। একবার ঘুম ভেঙে গেলে আর ঘুম আসে না তার। চোখের পাতায় বারবার ঝাঁকড়ানোর ফলেও ঘুম আসেনি, তাই আর অপেক্ষা করলেও না রুয়াদ। রুম থেকে বেরিয়ে আসলো। তার ধারণা ভুল, মায়া চৌধুরী ঘুমায়নি। বাগানে এক পাশে চেয়ারে বসে আছে। তার সাথে আর কেউ নেই, একাই বসে আছে বাগানে। রুয়া সোজা মায়া চৌধুরীর সামনে এসে দাঁড়ায়। তিনি খানিকটা ভবড়ে যায় রুয়াদকে দেখে। সাত সকালে রুয়াদ ঘুম থেকে উঠে পড়েছে। কাল না অসুস্থ ছিল ভীষণ? সাথে সাথে মায়া চৌধুরী বলে, রুয়াদ, এত সকালে উঠেছিস কেন মা? এখন শরীর ঠিক আছে তো? আর খারাপ লাগছে? মুচকি হাসে রুয়াদ। না বড় মা, এখন মোটামুটি ভালো লাগছে। ও তখন শুধু একটা মাথাটা ভীষণ ভার লেগেছে। এই যা, তা এত সকালে তুমি এখানে বসে আছো যে? ঘুম আসছে না রুয়াদ? নামাজ পড়ে এখানে এসেছি। এখন তো সকাল হয়ে গেল একদম। রুয়াদ আমতা আমতা করে বলে, বড় মা, একটু বাবা কবরের কাছে যাব। এসেছি পর্যন্ত যেতে পারিনি। মায়ের যদি মনটা খারাপ হয়ে যায় সেজন্য। ইনিমা আপু আর মিনির সঙ্গে ঘুমানোর ফলে সকালে তাড়াতাড়ি করে উঠতে পারতাম না। আজ ভালো হলো মাও ঘুমিয়ে আছে। জানবেও না কোথায় গিয়েছি। আমি শুধু কবরটা একটু দেখে চলে আসবো। বাবার চেহারা দেখতে না পারি, তার কবরটা দেখে আসবো শুধু। গ্রামে এসেছি অথচ সেখানে যাব না? যাই বড় মা। অবাক হয়ে মায়া চৌধুরী সরু চোখে তাকায় রুয়াতের দিকে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে রুয়াতের কাঁধে হাত রাখে। মেয়েটা সম্পূর্ণ মাথা নিচু স্তর করে রেখেছে, কান্না পাচ্ছে ভীষণ, তাও সেটা থামানোর চেষ্টা করছে। এক পর্যায়ে বারবার ঢোক গিলে নিজের মন থেকে কষ্ট সেখানটায় সীমাবদ্ধ করে রাখতে চায়। চলো, আমিও যাব তোমার সাথে। রুয়াদ মাথা তুলে তাকায় মায়া চৌধুরীর দিকে। সে কিছু সময় একা থাকতে চায় তার বাবার কবরের পাশে। তাই বলে, বড় মা, আমি একা যাই? বাসায় গিয়ে উঠলে তো আবার আমাদের খুঁজে না পেয়ে চিন্তা করবে। তুমি থাকো, আমি যাই। মা, আমাকে খুঁজলে বলো যে বাহিরে হাঁটাহাঁটি করছি, আর মা ওঠার আগেই চলে আসার চেষ্টা করব। মায়া যদি রুয়াদকে একা ছাড়তে মন সায় দিল না, তৎক্ষণাৎ কিছু ভেবে যাওয়ার জন্য অনুমতি দিল। রুয়াদ আর কিছু না ভেবে হাঁটা শুরু করে। গ্রামে আসার পরপরই মন চাচ্ছিল হান্নান চৌধুরীর কবরের কাছে একটু যেতে।
দেখে আসতে তার বাবার কবর, কিন্তু মেহরুবার জন্য যেতে পারেনি। এখানে এসেছে তার মায়ের মন ভালো করার জন্য। সেখানে যদি তার মায়ের মনটা খারাপ হয়ে যায়, তাহলে তার মোটেও ভালো লাগবে না। আজ মোক্ষম সুযোগ পেয়েছে যাওয়ার, তাই আর সুযোগটাকে হাতছাড়া করলো না। গুটিসুটি মেরে মাটির ওপর নির্বিঘ্নে বসে আছে রুয়াদ। হান্নান চৌধুরী কবরের দিকে তাকালে বুক ছিঁড়ে কাঁদতে মন চায়। ভিতর আর ঢুকতে পারেনি, বাহিরে বসে দেখে যাচ্ছে তার বাবার কবর। এদিকটায় মানুষের আনাগোনা খুব কম, তাই রুয়াদ নিশ্চিন্তে বসে আছে। আওয়াজ তাড়াহুড়া করে এখানটায় আসে। মায়া চৌধুরী থেকে শুনছে রুয়াদ এসেছে এখানে, আর দেরি করতে পারেনি সে। একা একা গিয়েছে মেয়েটা, একথা চিন্তা করে মায়া চৌধুরী আওয়াজকেও পাঠায় এখানে। রুয়াদের বাহু ধরে টেনে দাঁড় করায়, বাহু চেপে মিশিয়ে নেয় বক্ষ পিঞ্জিরায়। শুভ্র রঙের পাঞ্জাবি পরিহিত লোকটার বস্ত্র খামচে ধরে। অচেনা মনে হলেও না মানুষটাকে, তার বক্ষে আবদ্ধ হলে নিজের সুখ পাখি মনে হয়। তবে এসবের দিক খেয়াল নেই তার, ক্রমশ কেঁদেই যাচ্ছে, চোখের পানি যেন উছড়ে পড়ছে। আওয়াজ এক হাতে রুয়াদের মাথা রাখে, আলতো করে চুলগুলো হাত বুলিয়ে দেয়, নরম স্বরে বলে, কেঁদো না, যিনি চলে গিয়েছেন এত কেঁদো তাকে ফিরে আনা যায় না। আমার মনে হয় একটা শিশু এ কথাটি বুঝবে, অথচ 19 বছরের অধিকারী মেয়েটি আজ পর্যন্ত এ কথাটি বোঝার চেষ্টাও করল না। দমে যায় রুয়াদ, তার খেয়াল নেই কিছুতে। আওয়াজের বলা কথাটি যেন শুনতে পারছে না, বুকের কাছে ভেজা ভেজা লাগছে আওয়াজের। বুঝে গিয়েছে পিয়সী চক্ষুজোড়া থেকে গড়িয়ে পড়া নোনা পানি সেগুলো। একটু ধমকের সুরে বলে, বুকে টেনে নিয়েছি বলে এটা ভেবো না যে আমার পাঞ্জাবি ভিজিয়ে দিলে কিছুই বলবো না। আমি কিন্তু তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বুকে টেনে নিয়েছি, আমার পাঞ্জাবি ভেজানোর জন্য নয়। রুয়াদ ঝটকায় সরে আসে, অন্যদিকে ফিরে হাতে উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে ফেলে। মনে পড়ল সেই কাল রাতের কথা। সাথে সাথে আওয়াজের দিকে তাকায়, উচ্চ স্বরে বললে, কোনো খুনির আমাকে জড়িয়ে ধরার অধিকার নেই। কেন ধরেছিলেন আমায়? আপনার অঙ্গে সান্নিধ্য আমার এখন নিজেকে পাপী মনে হচ্ছে। কথাটি বুকে ছুরির মতো গিয়ে লাগলো, আহত হয় মন। তৎক্ষণাৎ নিজেকে শক্ত করে। রুয়াদ সত্যিটা জানলে কখনো এমনটি বলতো না। সেটা চিন্তা করে আওয়াজ গম্ভীর স্বরে শুধায়, একদিন অধিকার তৈরি করে নিব। কথাটি শুনে আরো রেগে যায় রুয়াদ। বাজে কথা বন্ধ করুন, চলে যান এখান থেকে। নিতে এসেছি, চলে যেতে নয়। আপনার মতো খুনির সাথে কোথাও যেতে চাই না আমি, দয়া করে চলে যান। বারবার পিয়সীর মুখ থেকে খুনি শব্দটি সহ্য হচ্ছে না। কোনো কিছুই না করে আজ এই উপাধি পেতে হচ্ছে। হাতের মুঠো শক্ত করে, রাগ উঠেছে ভীষণ, তবুও নিজেকে নিয়ন্ত্রণ করল। খুনি খুনি যে বলছো, এর মানে জানো? খুনিরা কিন্তু মানুষ খুন করে, ভুলে যেও না। তাই সতর্কবার্তা জানাচ্ছি, তোমার এই তেড়ামোর জন্য তোমাকে খুন করতে বাধ্য হব। রুয়াদ কেঁপে ওঠে, দুপা পিছিয়ে যায়। সে মুহূর্তে আওয়াজ হাত ধরে তার সামনে বরাবর এনে দাঁড় করায়। হাত ছাড়ানোর চেষ্টা করে রুয়াদ, তার অতিমাত্রায় বিরক্ত লাগছে। হাত ছাড়ুন আমার, বিরক্ত লাগছে। লাগুক, আপনি ভুলে যাবেন না কোথায় দাঁড়িয়ে আছেন। হাত ছাড়ুন আমার। ভুলিনি আর হাত ছাড়বও না। আওয়াজের ভাবলেশহীন কথাবার্তায় বিরক্ত বোধ করে রুয়াদ। আওয়াজকে আঘাত দেওয়ার জন্য বলে, জানেন আপনার মতো খুনি আমার হাত ধরেছে বলে আমার নিজেকে ঘেন্না করতে ইচ্ছে করছে। আওয়াজ রুয়াদের হাত শক্ত করে ধরে, দাঁতে দাঁত চেপে বলে, বারবার এক শব্দ উচ্চারণ করো না। যেটা জানো না সেটা নিয়ে কথা বলবে না। কোনো টু শব্দ ছাড়া আমার সাথে এখন এই মুহূর্তে বাসায় যাবে। তবে একটা কথা বলে রাখছি, এই খুনি তোমাকে ইগনোর করলে সেটা সইতে পারবে না তুমি। আজ আবার শহরে ফেরার দিন চৌধুরী বাড়ির সবাই। 8 দিনের মতো গ্রামে ছিল তারা, তাও কিনা রাহিম চৌধুরী জোর করে তাদের রেখেছিল। কাল রাতে ফজলুল চৌধুরী জানিয়ে দিয়েছে আগামীকাল তারা আবার শহরে ব্যাক করবে, কারণ অনেক কাজ জমা
হয়ে গিয়েছে এ কয়দিনে। তাই আর দেরি করতে চায়নি তিনি। সকালের নাস্তাটা ঠিক করেছে, বাড়ি থেকে করে যাবে। এজন্য সকাল ৭টার দিকে বসে বসে এখন নাস্তা করছে সবাই। নাস্তার সামনে রেখে আওয়াজ চেয়ারে হেলান দিয়ে কথা বলছে এক লোকের সাথে। রুয়াদের সাথে সেই দিনের পর থেকে আর কথা বলেনি, এমনকি তাকায়ওনি। কেউ না বুঝলেও রুয়াদ ঠিকই বুঝে গিয়েছে। খাবার ফেলে রুয়াদ আওয়াজের দিকটা তাকিয়ে আছে। ইনিমা চিমটি কেটে তার হাতে। আচমকা কেঁপে ওঠে ইনিমার দিকে তাকায় সে। কণ্ঠস্বর নিচু করে ইনিমা বলে, এতক্ষণ ধরে আমার ভাইয়ের দিকে তাকিয়ে আছিস কেন? ভাইয়াকে বলবো কিছু? হতভম্ব হয়ে যায় রুয়াদ। তার খেয়াল ছিল না যে কেউ একজন তার দিকে এভাবে নজর রেখেছে। জিহ্বা দ্বারা অধর উঠে যায়। পাশে ফিরে ইনিমার দিকে একবার তাকিয়ে আবার নিজের খাবার খাওয়া শুরু করে। কথা বলছিস না কেন? আমি আজই ভাইয়াকে বলবো তুই খাবার রেখে ভাইয়া দিকে তাকিয়ে আছিস। বিরক্তকর শব্দ করে রুয়াদ। একে তো মনের ভিতর অস্থিরতার পরিমাণ বেড়েই চলছে, তার উপরে আবার ইনিমা এরূপ কথাবার্তা। আর তাকানো না তোমার ভাইয়ের দিকে। হয়েছে এবার? নিঃশব্দে হেসে দেয় ইনিমা। এই মেয়েটাকে জ্বালাতন বেশি কিছু দরকার নেই। শুধু দু একটা অন্যরকম কথা বললেই রেগে যায়। ইনিমা মোটেও আওয়াজকে কিছু বলবে না, শুধুমাত্র রুয়াদকে ডিস্টার্ব করার জন্য এই কথাটি উচ্চারণ করেছে। নিমি একটু চেপে বসলো তাদের দিকে। ইনিমা অনেক কথা নিমিকে ছাড়া হয় রুয়াদ আর ইনিমার মাঝে, যেসব কিছুই পরে জানানো হয় না নিমিকে। আমাকে ছাড়া আজকাল অনেক কথা বলো তোমরা। বুঝেছি আমায় পর করে দিয়েছ। কি এমন বলো যেগুলো আমি শুনতে পারবো না? ফজলুল চৌধুরী একবার মাথা তুলে তিনজনের দিকে তাকায়। আস্তে কথা বললেও কেমন ফিসফিস আওয়াজ আসে কথায়। তিনি কোনো ডাক না দিয়ে খাবার খাওয়া শেষ করে উঠে যায়। রুমে গিয়ে ক্ষণিকের জন্য বিশ্রাম নেয়। তারপরে রওনা হয় শহরের উদ্দেশ্যে। কথা বলা শেষ, আওয়াজ ফোনটা টেবিলের উপর একপাশে রাখে। মাথা নিচু করে খাওয়া শুরু করে। মায়া চৌধুরী, মেহেরুবা এখানে নেই। তারা আয়েশা চৌধুরীর রুমে। জেবা গিয়েছে চা বানাতে। কাউকে এখানে চা দেওয়া হয়নি এখনো। সবাই নাস্তা দিয়ে চা বানাতে গিয়েছে। মিমির কথা শুনে কিছুটা বিরক্ত হয় ইনিমা। উচ্চস্বরে বলল, সব কথা নিমি শুনতে হবে কেন? আমরা তো আর সেরকম কিছু বলিনি, শুধু বলছি রুয়া আমার ভাইয়ের দিকে তাকিয়ে আছিস কেন, এইটুকু। আর কি শুনতে চাচ্ছিস তুই? রুয়ার চোখ বড় বড় করে ইনিমার দিকে তাকায়। প্রথমে বুঝতে না পারলেও শেষে বুঝে মুখে তড়িঘড়ি করে হাত দেয় ইনিমা। নিমি ঘাড় বাঁকা করে আওয়াজের দিকে তাকাচ্ছে বারবার। মাথা তুলে আওয়াজ ইনিমার দিকে এক দৃষ্টি চেয়ে আছে। একটু গম্ভীর মুখে বলে, তোরা কি নাটক করতে বসেছিস এখানে? কতক্ষণ ধরে এগুলো নিয়ে বসে আছিস? তাড়াতাড়ি খাবার শেষ করে ওঠ এখান থেকে। ভয়ে জড়সড় হয়ে বসে রুবাদ। ভেবেছিল আওয়াজ অন্য কিছু বলবে, তেমন কিছু হয়নি। বেঁচে গিয়েছে সে। তবে আজকাল সবাইকে একটু রাগ দেখিয়ে কথা বলে আওয়াজ। আর তার হাসি মুখ তো উধাও একদম। এর কারণ কি রুয়াদের বলার শেষ কথাগুলো ভেবে পাচ্ছে না সে। তখন আওয়াজকে কিছু না বললে হতো, আবার নিজের কানকেও অবিশ্বাস করতে পারছে না। এক প্রকার মনের সঙ্গে যুদ্ধ করে টিকে রয়েছে। তাদের আগেই আওয়াজ খেয়ে উঠে যায়। নিমি খানিকটা স্থির হয়ে বসে। ইনিমা আপু, কি দরকার ছিল আওয়াজ ভাইয়ের সামনে এটা বলার? বললেও আস্তে করে বলতে পারতে, এত জোরে বলছো কেন? বিপাকে পড়ে যায় ইনিমা। সে আস্তে করে বলতে চেয়েছে, রাগের মাথায় জোরে বলে ফেলেছে। নিমির উদ্দেশ্য বলে, তুই আমাদের তখনও কথাটা না বললেই আমার মুখ দিয়ে এসব বের হতো না। আমি কি ইচ্ছে করে বলছি নাকি? আমাকে দোষ দেওয়া বন্ধ কর। হার মেনে নেয় নিমি। এসব অপ্রাসঙ্গিক কথা বলতে চায় না। গ্রাম থেকে আসার পর পর একদম সন্ধ্যা হয়ে যায়। সবাই ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছে এখন। আওয়াজ সেখান থেকে তার অফিসে চলে যায়। গুরুত্বপূর্ণ কাজ থাকার কারণে আর বাসায় আসেনি। মায়া চৌধুরীর কাছে বলে গিয়েছে সেখানে যাবে। রুয়াদ রুমে এসে পায়চারি করছে। নিমি শোয়া থেকে উঠে বলে, কিরে এভাবে সারা রুম ঘুরে পায়চারি করছিস কেন? তোর কি একটু ক্লান্ত লাগছে না? সরু চোখে রুয়াদ মিমিকে একবার দেখে, তুই রেস্ট কর, আমার ভালো লাগছে না, এজন্য এভাবে পায়চারি করছি। নিমি শুনল না রুয়াদের কথা, বরং টেনে এনে বসায় তার সামনে।
বিরক্ততে চোখ মুখে কুঁচকে রয়েছে রুয়াদ। কিছু একটা ভেবে নিমি বলে ওঠে, কি হয়েছে তোর? সত্যি সত্যি বল, সারাদিন মুখ বেজার করে রাখিস। কিছু হয়েছে কি? কিছু হয়নি, কি আর হবে? বিশ্বাস করল না নিমি। কিছু একটা তো হয়েছে, যার কারণে সারাদিন নীরবতা পালন করতে হয় রুয়াদের। মেয়েটা মোটেও এরকম ভাবে থাকে না কোনো সময়, কিন্তু ৩-৪ দিন ধরে খেয়াল করেছে রুয়াদ সবার সঙ্গে কম কথা বলছে, আবার তাদের সাথে রাতে আড্ডাও দিতে চায় না। এই রহস্য উদ্ঘাটন করার জন্য নেমে পড়েছে নিমি। এবার আর কাউকে কিছু জানাবে না, এমনকি ইনিমাকেও না। রুয়াদের দিকে খানিকটা চেপে বসে নিমি, অনুরোধের সুরে বলে, বল আমায়। বুঝেছি, ইনিমা আপুর মতো তুইও আমায় পর করে দিয়েছিস। আগে তো কথা পেটে ধরে রাখতে পারতি না বেশি সময়, অথচ এই কয়েকদিন ঠিকই কিছু একটা লুকিয়ে যাচ্ছিস তুই। কিছু লুকাইনি, তুই রেস্ট কর, আমি রুহানের কাছে যাচ্ছি। রুয়াদ বেরিয়ে যায় রুম থেকে। আপাতত কাউকে কিছু বলতে ইচ্ছুক নয় সে। নিমি অসহায় দৃষ্টিতে রুয়াদের চলে যাওয়া দেখছে। সত্যি অসহায় অসহায় লাগছে তার। ভেবেছিল রহস্য উদ্ঘাটন করবে, কিন্তু রহস্য রহস্যই রয়ে গেল। তবে এটা নিশ্চিত রুয়াদের কিছু একটা হয়েছে, তা না হলে কখনোই রুয়াদ এমনটি করতো না। রাত 10টার মধ্যে আওয়াজ বাসা ফিরে আসে। ফজলুল চৌধুরী কিছু একটা বলবে ভেবে রেখেছে, কিন্তু আওয়াজের জন্য বলতে পারেনি। এত গুরুত্বপূর্ণ কথা বলবে, সেখানে আওয়াজ না থাকলে ব্যাপারটা বেমানান লাগে, অসম্পূর্ণ হয়ে থাকবে তা। কথাটি বলার জন্য অপেক্ষা করেছেন তিনি, আর বারবার তার মেয়ের দিকে তাকাচ্ছেন। আর এমন সিদ্ধান্ত মেনে নিবে তো ইনিমা? গতবার কিভাবে না করে দিয়েছিল মুখের উপর, এবার কি হবে আসলে? মায়া চৌধুরী খবর পাঠিয়েছেন আওয়াজকে নিচে আসার জন্য। আওয়াজ ফ্রেশ হয়ে এসে নিচে এসে মাহের চৌধুরী পাশে বসে। ফজলুল চৌধুরী শুকনো কাশি দিলেন, এতপর বললেন, আমার একটা কথা ছিল, কেউ শোনার পর ভেবো না যে গতবারের ঘটনার উপর ভিত্তি করে বলছি। এবার আমি সিরিয়াস, ইনিমার জন্য ছেলে দেখছি। আমার কাছে একজন মানুষ, কোম্পানির একটা ডিল হয়েছিল তার সাথে। দেখতে শুনতে খুব ভালো, ব্যবহার আচরণ কথাবার্তা সবকিছু। ছেলেটার মা নেই, বাবা আছে, তবে অসুস্থ, ভাই বোন কেউ নেই। মোট কথা আমার ছেলেটাকে পছন্দ হয়েছে। অনেক বছর ধরে পরিচয় তার সাথে। আমি চাই ছেলেটির সাথে ইনিমার বিয়ে হোক। বাবা হিসেবে এইটুকু বলার অধিকার আছে আমার। আশা করি এবার আর কেউ কিছু বলবে না। মুহূর্তেই থমথমে পরিবেশ তৈরি হয়েছে। এবার অবশ্যই ফজলুল চৌধুরী জানিয়েছে মায়া চৌধুরীকে, তিনিও সম্মতি দিয়েছে। যতই চেনা জানা হোক, আবারও খোঁজ খবর নেবে। বিয়েটা তো আর ছেলে খেলা নয়। আর মায়া চৌধুরী যদি সম্মতি না দিত, তাহলে কখনোই এই সম্বন্ধ এগোতো না তিনি। আওয়াজ ফোন ছেড়ে তার বাবার দিকে তাকায়। ইনিমা এমন কথা শুনে একদম চুপ হয়ে যায়। তার একমাত্র ভরসা এখন আওয়াজ। স্বাভাবিক স্বরে আওয়াজ বলে, তোমার চেনা জানা হোক, এরপরও আমি দেখা করব ছেলের সাথে, খোঁজ খবর নিব। আমার বোনকে তো আর হুট করে কোনো ছেলে ধরে তার সাথে বিয়ে দিতে পারি না। কাল দেখা করব ছেলের সাথে, এরপর আমার পছন্দ হলে এইসব নিয়ে ভাববো। এর আগে কোনো শব্দ করবে না কেউ। মাহের চৌধুরী চেনে ছেলেটাকে, যথেষ্ট নর্মভদ্র ছেলে, কথাবার্তা কখনো সেরকম কিছু প্রকাশ নেই। ফজলুল চৌধুরী মাথা নেড়ে সম্মতি জানায় আওয়াজের কথা। একটু নিশ্চিন্ত হলো ইনিমা, ভরসা পেল। আওয়াজের ছেলেটাকে পছন্দ না হতে পারে, সেটা ভেবে খানিকটা শান্ত হয় সে। রাত 1:30 বাজে, সবাই ঘুমিয়ে আছে। লিভিং রুমের সোফায় মাথা ধরে বসে আছে রুয়াদ। তার ঘুম আসছে না, অনেকক্ষণ যাবৎ ঘুমের জন্য অপেক্ষা করছে, কিন্তু সে ধরা দিচ্ছে না রুয়াদের চোখে। হাতে 1 কাপ চা, ঘুম আসছে না বলে চা বানিয়ে নিয়েছে। মেহেরুবা পাশ থেকে উঠে এসে, অনেক সময় হলো, রাতের বেলায় আওয়াজ তার কাজ করছে। একটা হিসেব কোনো মতেই মিলছে না। এক প্রকার বিরক্ত হয়ে রুম থেকে বের হয়ে আসে। লিভিং রুমের লাইট জ্বলছে দেখে সেখানটায় যাওয়ার জন্য পা বাড়ায়। হঠাৎ লিভিং রুমে রুয়াদকে একা বসে থাকতে দেখে কিঞ্চিত অবাক হয়। সামনের দিকটা তার পা বাড়ালো না, দাঁড়িয়ে থাকলো সেখানটায়। এত রাতে রুয়াদ না ঘুমিয়ে এখানে বসে আছে, সাথে আবার নিমি অথবা ইনিমা, কেউ নেই। মেয়েটার কিছু হয়েছে কি জানতে চায় আওয়াজ। তবে কোনো এক কারণে ধামাচাপা দিয়েছে জানার ইচ্ছাটাকে। কিছুদিনের জন্য বন্ধ রেখেছে রুয়াদের সঙ্গে কথা।
মেয়েটা খানিকটা বুঝুক তার অবহেলার কারণ। অকারণে দোষ দিয়ে যাচ্ছিল তার উপর। রাগ হয়েছে তবুও নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এখন অনিচ্ছা সত্ত্বেও কথা বন্ধ করেছে। আওয়াজ কিছু না বলে অন্যদিকে ঘুরে আবার রুমে যায় সে। শুনুন, মেয়েলি কণ্ঠস্বর শুনে থেমে যায় আওয়াজ, তবে পিছনে ঘুরল না। রুয়া তড়িঘড়ি করে এসে আওয়াজের সামনে দাঁড়ালো। বুকে হাত গুজে থাকা মানবটার দিকে কিছু সময় চেয়ে থাকলো, যেন মনে হচ্ছে বহু বছর পর সাক্ষাৎ তাদের। আমতা আমতা করে রুয়াদ বলল, আপনি আমার সাথে কথা বলছেন না কেন? ওপাশ থেকে কোনো উত্তর আসেনি। বেশ অস্বস্তি লাগছে রুয়াদের। তবে তার কি ডাক দেওয়াটা ভুল হয়েছে? ফের বলে, কি হলো, কথা বলছেন না কেন? এবারও নিশ্চুপ আওয়াজ। কেমন অস্থির হয়ে যাচ্ছে তার প্রেয়সীর উত্তর না পেয়ে। ঠিক এটাই দেখতে চেয়েছিল সে। কথা বলুন। আশ্চর্য, আপনি এভাবে চুপ হয়ে আছেন কেন? শেষের কথা রুয়াদ আওয়াজের হাত চেপে ধরে। সঙ্গে সঙ্গে রুয়াদের হাত ছেড়ে দেয় সে। খানিকটা অবাক হয়ে তাকায় রুয়াদ। শুকনো ঢোক গুলে ভাবলেশীন হয়ে আওয়াজ বলে, খুনিদের হাত ধরতে নেই, সরো সামনে থেকে। অবাক চিত্রে রুয়াদ কথাগুলো শ্রবণ করলো। তৎক্ষণাৎ মাথা তুলে তাকালো মানুষটার দিকে। মুখশ্রীতে বিরক্তকর ছোঁয়া বিদ্যমান। তবে কি রুয়াদকে দেখে আওয়াজ এমন বিরক্ত অনুভব করছে? মানে, বাংলায় বলছি, আশা করি বোঝার কথা। রাত হয়েছে, ঘুমাবো। সহসা রুয়াদ বলে উঠে, কেন এমন করছেন? আপনি আগে কখনো এমন করেননি। এই কয়েকদিন কি হলো আপনার? আগে তো আর বুঝিনি কেউ একজন আমায় খুনি ভেবে ঘৃণা করবে। দুঃখিত, আর করব না। এবার তো কথা বলুন। আমার সত্যি সত্যি ভালো লাগছে না। আমার ভালো লাগছে না, তাহলে এমন করছেন কেন? আপনার হৃদয় এখন পাথরের ন্যায় হয়ে গিয়েছে। পাষাণ আপনি। শুনছেন আমি কি বলছি? আওয়াজ একটু পিছু সরে আসে। ভুরু উঁচিয়ে প্রশ্ন করে, রাতে একটা ছেলেকে একটা মেয়ে কখনোই সব বলতে পারে না। আর রইল তোমার বলা দ্বিতীয় কথা, খুনিদের হৃদয় পাথর হয় না হয় মানুষ খুন করবে কিভাবে? এত রাতে কেন এক খুনির সাথে একটা মেয়ে? কথা বলাটা শোভা পায় না। মাথা ঠান্ডা করো, ঘুমাও। তবে একটা কথা, আর কখনোই আগের মতো বিরক্ত করব না তোমাকে। মন উসখুস করছে রুয়াদের। তখন না হয় ভুল করে বলেছিল, তবে সে কথাটা আওয়াজ ক্লিয়ার করেনি। সে কি সত্যি জড়িত ওসবের সাথে? হাজার হাজার প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, বলার সাহস পাচ্ছে না। একে তো মানুষটা এরূপ ব্যবহার, দ্বিতীয় এরকম কথাবার্তা। কোন দিকে যাবে রুয়াদ? কোনটা বিশ্বাস করবে? তার নিজের কানে শোনা সে কথাটি? কিন্তু সে তো আওয়াজের এরকম ব্যবহারও সহ্য করতে পারছে না। কেন জানি মনে হচ্ছে তার কোথাও ভুল হচ্ছে। এক প্রকার চিন্তার মধ্যে পড়ে যায় সে। সেসব বাদ দিন। আর কখনো আগের মতো বিরক্ত করব না। মানে, এটা কেন বলছেন? তুমি কি সত্যি বুঝোনি? নাকি বুঝেও না বোঝার মতো থাকো? আমার মোটেও আগ্রহ নেই এত রাতে এসব কথা বলার। বলে পাশ কাটিয়ে আওয়াজ চলে যায়। রুয়াদ সামনেও ফিরল না, পেছনেও না, বরং একই জায়গায় থম মেরে দাঁড়িয়ে থাকলো। আওয়াজ কি তাকে সত্যি অবহেলা করা শুরু করেছে? সেদিন যে বলল, এই খুনি তোমার ইগনোর করলে সেটা সইতে পারবে না তুমি। দমে যায় রুয়াদ। সে তো আসলেই সইতে পারছে না। এখন মনে হচ্ছে আপাতত এই কারণটা মানসিক অশান্তিতে ভুগছে। এই নিয়ে ৩ নাম্বার সিগারেট মুখ পুড়ছে আওয়াজ। আজ তার আপন মনে ধোঁয়া আকাশের পানে উড়িয়ে দিচ্ছে না। ধোঁয়া একদিক সেদিক উড়িয়ে যাচ্ছে। দুটো সিগারেট যে শেষ করেছে সে খেয়াল নেই তার। পুরো রুম অন্ধকার করে রেখেছে। রাস্তার পাশে ল্যাম্পপোস্ট থেকে আলো আসছে। এত রাতেও শহরের মানুষের চোখে যেন ঘুম নেই। কেউ যাচ্ছে গ্রাম, আর কেউ আসছে শহর। দিনের তুলনায় রাতের শহরটা একটু শান্ত, স্থির হয়ে চেয়ে আছে আওয়াজ। বারবার মনে পড়ছে তার প্রেয়সীর মুখখানা। নিশ্চয় কষ্ট পেয়েছে ভীষণ। সেটা তখনকার চেহারা দেখে বোঝা গিয়েছে। কিছু করার নেই তার, ইচ্ছে করেই এমন করছে। অথচ তার মনে হচ্ছে যেন সব দিক দিয়ে হাত পা বাঁধা। অতি ক্ষুদ্র শ্বাস ফেলে বলে, আমার হৃদয়ে পাথর হয়নি প্রেয়সী, আমার পাষাণও নয়। শুধু তুমি আমায় চিনতে ভুল করেছো। কতবার ক্ষমা করব? ভুল করতে করতে ভুলের সংখ্যা পাহাড়ের মতো হয়ে গিয়েছে। আমি তো অবিশ্বাস করিনি তোমায়।
তোমার উপর থেকে এক বিন্দুও কমই, তাহলে কেন এত অবিশ্বাস করো আমার ভালোবাসি বলে? যখন কথাটি গোপন ছিল তখন একদম বাধ্য মেয়ে ছিল, অথচ এখন কথাটি প্রকাশ করার পর প্রতিনিয়ত অবাধ্য হয়ে যাচ্ছ। এত ভুল বুঝো কেন আমার? চেয়েছিলাম তোমার অভিমান ভাঙাবো, যে করেই হোক অভিমান ভাঙাবো, সেই সুযোগটাও দিলে না। উল্টো এখন আমার তোমার উপর অভিমান করে থাকতে হচ্ছে। আওয়াজ আরো কঠিন হবে তোমার জন্য। বারবার একই শব্দ উচ্চারণ করে আমার হৃদয় পড়েছ। ভালোবাসি বলে কি সব সময়ের মতো মাফ করে দিব? সেটা কখনই হবে না প্রিয়সী। চাইলে তোমাকে ক্ষমা করে দিতে পারি, কিন্তু তোমার বোঝা উচিত অবহেলা ঠিক কি জিনিস। তোমাকে শুধরাবার সুযোগ আবারও দিলাম। কিছুদিন কষ্টে থাকো। ঠিক কোথাও ভুল হয়েছে তোমার, সেটা আগে বুঝো। তোমাকে আমি প্রতিবারের মতো ক্ষমা করে দিলাম মন থেকে, যেটা শুধু অজানা থাকবে তোমার কাছে বেশ কিছুদিনের জন্য। পরিশেষে একটা কথা বলতে চাই, এই আমি উত্তমের মতো ভালোবাসি তোমায় প্রিয়সী। রুয়াত, আওয়াজ ভাইয়ের সাথে তোর কিছু হয়েছে? ব্যালকনিতে চেয়ারে শরীর হেলিয়ে বসে আছে রুয়াত। চারপাশ অন্ধকার হয়ে এসেছে, কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা নামবে। মৃদু বাতাস বইছে আশেপাশে। বিকেলের কিছু সময় ঘুমানোর পর রুয়াত সোজা ব্যালকনিতে আসে। নিমিও তার সাথে এসেছে এখানে, কিন্তু তার সেদিকে খেয়াল নেই। একদম নিশ্চুপ হয়ে বসে আছে নিমি, বারবার আর চোখে তাকাচ্ছে, বেশ আগ্রহ নিয়ে রুয়াদের উপর উত্তর শোনার জন্য অপেক্ষা করছে। নিমি এহেন কথায় আচমকা কেঁপে ওঠে রুয়া। দ্রুত গতিতে তার দিকে তাকায়। আওয়াজের সাথে কি হয়েছে এটা কি নিমি জানে? হঠাৎ এটাই বা জিজ্ঞেস করছে কেন? শুকনো ওদর জিহ্বা দ্বারা ভেজায়, নিজেকে শান্ত করার চেষ্টা করে, এতপর স্বাভাবিক স্বরে বলে, এটা জিজ্ঞেস করার কারণ? ভুরু কুঁচকে নিমি রুয়াতের দিকে তাকিয়ে আছে। এরকম অস্বাভাবিক আচরণ এ প্রথম প্রতিফলিত হয়েছে মেয়েটা মাঝে, যার আগে কখনো হয়নি, বা নিমির চোখে কখনো ধরা পড়েনি। কি হলো হঠাৎ তার? গত কয়েকদিন ধরে রুয়াতের এরূপ আচরণ নিমিরও মোটে ভালো লাগছে না। হাসি খুশি মেয়েটা হুট করে চুপ হয়ে যাওয়াটা একটু রহস্যজনক। এখন আবার কিছু জিজ্ঞেস করলে বলে না, তার নিমির সঠিক কারণটা জানার নেই। রুয়াতের কাঁধে হাত দিয়ে নিমি বলে, এই যে সারাদিন চুপচাপ থাকিস, প্রয়োজন ছাড়া কথা বলিস না, আবার কারণ জিজ্ঞেস করলেও বলতে চাস না, তাই মন হয়েছে যে ভাইয়ের সাথে তোর কিছু হয়েছে? গতবার যখন ওনার সঙ্গে কথা বন্ধ ছিল তখন কারণ অন্তত বলছিস, এবার কি হয়েছে সেটাও তো বলিসনি। তাই ধরে নিয়েছি ভাইয়ের সাথে তোর কিছু একটা হয়েছে। না হয় উনি তো এভাবে এড়িয়ে চলতো না। তা এজন্য তোর মন খারাপ, তাই না? রুহান বেশ কিছু সময় নিয়ে একটা কথা ভাবে। নিমির শেষের কথা একদম সত। আওয়াজ তাকে এভাবে এগিয়ে চলছে দেখে তার খারাপ লাগছে। ভুল সবারই হয়, তাই বলে এরকম ব্যবহার সত্যি দুঃখজনক। রুয়াত কথা বলার জন্য এগিয়ে গেলে আওয়াজ সেই জায়গা প্রত্যাখ্যান করে। সেখানে মেয়েটা আর কি বা বলবে, একবার ক্ষমা চাওয়ারও সুযোগ দিল না, তার আগেই এড়িয়ে যায়। এসব কথা বাদ দেওয়ার জন্য রুয়াত বলে, আমার সেজন্য মন খারাপ হয় না। অপ্রাসঙ্গিক কথা বাদ দে। ওনার ইচ্ছে হয়েছে তাই দেখলে এড়িয়ে যায়। আর মন খারাপ হলে কেন এ কারণেই হবে? আচ্ছা বুঝলাম, তা তোর মন খারাপের কারণ কি? আমার কিন্তু তোকে এভাবে দেখতে ভালো লাগছে না। জোরপূর্বক রুয়াত হাসে। তখন তাকে বুঝ দেওয়ার জন্য মিথ্যা বলছে, চায় না কারোর সাথে এসব বিষয় নিয়ে কথা বলতে। আর শোনার পর বিশ্বাসও করবে না, তাহলে বলে লাভ কোথায়? নিমি চুলে হাত বুলিয়ে দেয় রুয়েট বলে, শরীরটা খারাপ কয়েকদিন ধরে, এখন তাকিয়ে দেখ আমি হাসছি কিনা। নিচে চল, সন্ধ্যা হয়ে গিয়েছে, এখানে বসে থেকে আর কি করবো? চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় নিমি। আজান দিচ্ছে চারপাশে। রুয়াত আর নিমি নিচে না গিয়ে ইনিমার রুমে যায়। সারাদিন ইনিমার রুম থেকে বের হয়নি, হঠাৎ অসুস্থ হয়ে গিয়েছে মেয়েটা, সেই কারণে আর বের হওয়া হয়নি। যদিও নিমি 2-3 বারের মতো গিয়েছে, কিন্তু রুয়াত একবারও যায়নি। তাই নিমি জোর করে ইনিমার রুমে নিয়ে আসলো রুয়াতকে। দুবার ডাক দেওয়ার পর দরজা খোলে। রুমে ঢুকতে দেখে ইনিমা বিধ্বস্ত চেহারা। রুমের মধ্যে প্রবেশ করে রুয়াত বলল, কি হয়েছে আপু তোমার? রুয়াতের এহেন কথা ইনিমা বলল, তেমন কিছু হয়নি,
বস তোরা। আজ যে দুজন একবারও আমার সাথে আড্ডা দেওয়ার জন্য আসলি না, কি ব্যাপার? নিমি রাগ করে থাকতে পারে? কারণ সেই দিন আমি তাকে উল্টাপাল্টা কথা বলেছিলাম, কিন্তু সে তো তাও এসেছে, রুয়াত আসেনি কেন তার আপুর রুমে? সৌজন্যমূলক হাসি দিয়ে রুয়াত বলে, আমার ভালো লাগছিল না দেখে আসেনি। এবার ভেবেছিলাম আসবো, পরে বিকেলে ঘুমিয়ে যাওয়ার কারণে আর আসতে পারিনি। আচ্ছা, আমারও ভালো লাগছে না, আয় কিছুক্ষণ বসে বসে আড্ডা দিই, তাহলে একদম সবার আলসামি কেটে যাবে। নিহি খুশি হয়ে যায়। যে জায়গায় সারাক্ষণ আড্ডা দেওয়া হবে সেখানে পুরো জীবন কাটিয়ে দিতে পারবে। সে মানা করল না, আর তড়িঘড়ি করে বসে পড়ে। রুয়া তো সায় দেয়, মন খারাপ নিয়ে থাকতে পারছে না, তার মনটাকে একটু ভালো করার প্রয়োজন। রুয়াত রাজি হয়ে গেল। কথা বলার মাঝে চা দিতে এসে যেবার কিছুক্ষণের জন্য তাদের আড্ডায় যোগ দেয়। পরে মাহের চৌধুরী বাড়িতে আসার পর তিনি চলে যায়। আওয়াজ সায়ানের সাথে দেখা করছে, যার কথা ফজলুল চৌধুরী বলেছিল ইনিমার জন্য। ছেলেটাকে মোটামুটি তার ভালো লেগেছে। এক কথা বলতে গেলে পছন্দ হয়েছে। নর্মভদ্র, কথাবার্তার যথেষ্ট মাধুর্য রয়েছে। ছেলেটার সাথে দেখা করার আগে সর্বপ্রথম খোঁজ নেয় তার সম্পর্কে। কথাটি একবারও ফজলুল চৌধুরীকে জানায়নি, সবার অগোচরে নিয়েছে। যে সব কথা প্রথমে শুনেছিল সবগুলি সত্যি। মন থেকে আওয়াজও রাজি এই সম্বন্ধে, কিন্তু গত কয়েকদিন ধরে ফজলুল চৌধুরী এসব নিয়ে কথা বলার জন্য উপগ্রীব হয়ে বসে আছে। প্রতিবারই আওয়াজ নাকচ করে দিয়েছে। এতে তো তার কাজের চাপ, দ্বিতীয়ত খোঁজ খবর নিচ্ছিল ছেলেটার সম্পর্কে। রাতে বাসায় আসার পরে ফজলুল চৌধুরী আওয়াজের রুমে বসে অপেক্ষা করছে। সাথে মায়া চৌধুরীও আছে। আপাতত ফজলুল চৌধুরী জানতে চায় আওয়াজের পছন্দ হয়েছে কিনা, সবটা তার উপর নির্ভর করছে। সে যদি বলে পছন্দ হয়নি, তাহলে তারা আর এগোবে না। এখন আওয়াজের কথাই সবকিছু। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে ফজলুল চৌধুরী আর মায়া চৌধুরীকে দেখে খানিকটা ভকরে যায় আওয়াজ। পরক্ষণে মনে পড়ে তার সেখানে কেন বসে অপেক্ষা করছে। মুহূর্তে হেসে বলল, তোমাদের মেয়ের বিয়ে দেওয়ার জন্য এত তাড়া? আমি মাত্র বাসায় ফিরে ফ্রেশ হতে গেলাম, আর তোমরা হাজির আমার রুমে। কিছুটা অপ্রস্তুত হয়ে যায় ফজলুল চৌধুরী, তারপর নিজেকে স্বাভাবিক করে বলল, সেরকমটা নয়। তুই কয়দিন ধরে আমাকে এই বিষয় নিয়ে ঘোরাচ্ছ, সে খেয়াল আছে? আজ একটা সমাধান দিয়ে যাবে। আমি কি সমাধান দিব? বিয়েটা কি আমি দিব নাকি তোমাদের মেয়ে? তোমরা যেটা বলো তাই হবে। এখানে আমি কি বা বলবো? তুইও ভাই, সেদিন তুই তো বললে তোমার পছন্দ হলে এসব নিয়ে ভাববে। তাই আমি ঠিক করেছি তোমার পছন্দ হলে তারপর ভাববো সবকিছু। উত্তর দেওয়ার জন্য কিছু সময় নেয় আওয়াজ। যেহেতু ছেলেটাকে তার মোটামুটি পছন্দ হয়েছে, তাহলে সেখানে এক বিষয় নিয়ে বারবার ঘোরানোর মানে হয় না। একবার তার মায়ের দিকে তাকিয়ে বলে, আমার পছন্দ হয়েছে, পুরোপুরি হয়েছে, তোমরা এবার এগোতে পারো। মায়া চৌধুরী খুশি হয়ে যায়, ফজলুল চৌধুরীও বেশ খুশি হয়। অবশেষে তার ছেলে পছন্দ হয়েছে। তিনিও নিশ্চিত ছিলেন যে আওয়াজের পছন্দ হবে, কারণ ছেলেটা যথেষ্ট ভালো, কথাবার্তা, আচার ব্যবহার সবকিছু। এখন কি ছেলে সম্পর্কে খোঁজ খবর নিবে, নাকি আমি আবারও নিব? আওয়াজ পানি খাওয়া শেষ করে বলল, খোঁজ খবর সব নেওয়া শেষ। যা যা বলছো সব সত্যি, এজন্যই এতদিন এসব নিয়ে কথা বলিনি। তুমি সবার সাথে আলাপ আলোচনা করে তারপরে পরিবারকে বাসায় আসতে বলো। প্রথম কথা শুনে ফজলুল চৌধুরী অবাক হয়ে যায়। তাকে না বলেই আওয়াজ সব খবর নিয়ে ফেলেছে। যাক, আওয়াজের যে পছন্দ হয়েছে সেটাই বেশি। আরো কিছুক্ষণ কথা বলে ফজলুল চৌধুরী চলে যান। শুধু রয়ে গেল মায়া চৌধুরী। ছেলের কাঁধে হাত দিয়ে চিন্তিত হয়ে বলল, বাবা, ইনিমাকে বোঝাবে। মায়া চৌধুরীকে আশ্বাস দেয় আওয়াজ, আমি যাব, এখন ওর সাথে কথা বলবো। তুমি খাবার তৈরি করো, ওর সাথে কথা বলা শেষ করে এসে খাবো। আওয়াজ চলে যায় ইনিমার রুমের উদ্দেশ্য। মায়া চৌধুরী আওয়াজের খাবার রেডি করে দিয়েছে। ছেলে এরূপ কথায় কিছুটা হলে ভরসা পায় তিনি। সোফায় আরাম করে বসে ফোন দেখছে ইনিমা। রুয়াদ আর নিমি চলে যাওয়ার পর সে ফোন নিয়ে বসে। আওয়াজ একবার চারপাশ পর্যবেক্ষণ করে ধীর পায়ে রুমে প্রবেশ করে। ইনিমা সম্মুখে এসে দাঁড়ায়, মাথা হাত রাখে। আচমকা এমন হওয়াতে ভবরে যায় ইনিমা। ভাইয়া তুই?
আওয়াজ নিঃশব্দে হেসে বলে, ভয় পেয়েছিস? তাড়াহুড়ো করে উঠে দাঁড়ায় ইনিমা। সে তো একটু একটু পেয়েছিলাম। সোফায় বসে আওয়াজ আবারও ইনিমার হাত ধরে বসে। বোনের কাঁধে হাত রেখে আহ্লাদেশ্বরী বলে, চেহারা এই অবস্থা কেন? তেমন কিছু নয় ভাইয়া। কিছু বলতে এসেছিস? তা তো বলতে এসেছিলাম। আচ্ছা, কথা ছিল, বড় করার দরকার নেই। আমি সোজাসাপটা বলে দিচ্ছি সব। বাবা যার কথা বলেছ তোর জন্য, মানে যার সাথে তোর বিয়ে দিয়ে কথা ছিল, তার সাথে আমি দেখা করছি। এইটুকু বলেই আওয়াজ থেমে যায়। ইনিমার মুখে কেমন জানি চিন্তার ছাপ। পরক্ষণে আওয়াজ ইনিমার হাত ধরে বলে, ভাইয়া কে বিশ্বাস করিস, ভরসা করিস? দুবার মাথা ঝাঁকায় সে। তাই আওয়াজ আর থেমে না থেকে বলল, ছেলেটাকে আমার পছন্দ হয়েছে, সবকিছু ভালো, ছেলেটাও ভালো, এমনকি তোর ভাইয়ের থেকেও। তোর ব্যাপারে আমি অন্তত বাজে সিদ্ধান্ত নিব না। একটা মাত্র বোন বলে কথা, ছেলেটা খারাপ হলে আমি অবশ্যই সব মানা করে দিতাম। তোর মনে প্রশ্ন জাগতে পারে, ছেলেটা যে ভালো তা আমি জানলাম কিভাবে? এরকমটা ভাবছিস না, আসলে মানুষের ব্যবহার তার আসল পরিচয় ফুটে ওঠে। তখন আমি বাবাকে সব নিয়ে বলতে মানা করেছিলাম, ছেলেটার সাথে আমার দেখা হয়নি, তার সম্পর্কে আমি নিজে কোনো খোঁজ খবর নেইনি, সেজন্য তখন মানা করেছিলাম। এখন সব জানার পর, দেখার পর আমার ছেলেটাকে পছন্দ হয়েছে। আমিও চাই বিয়েটা হোক। আমি কখনো তোর খারাপ চাই না, আজও চাবো না। আর সবচেয়ে বড় কথা, তোর পছন্দ হলে তবে বিয়েটা হবে। কোনো কারণে যদি তোর পছন্দ না হয়, তাহলে আমিও সবার আগে মানা করে দিব। তুই এখন আর ছোট নেই, বড় হয়েছিস, যথেষ্ট বোধ বুদ্ধি হয়েছে। কি জন্য বলেছিস বুঝেছি। কোনো প্রকার না থেমে আওয়াজ সম্পূর্ণ কথাগুলো শেষ করলো। এবার ইনিমা বলার সময়। খানিক সময় ইনিমা ভাবে, এতপর বলে উঠে, সমস্যা নেই, তোমার যা বলবে তাই হবে। একটু আগেই তো বললে আমি ছোট নেই, বড় হয়েছি, তাই এসব নিয়ে বাড়াবাড়ি করাটা পাগলামো ছাড়া আর কিছুই হবে না। তুমি মা বাবা রাজি থাকলে আমি রাজি। আওয়াজ হতকম্ব হয়ে যায় ইনিমার কথা শুনে। তোকে এখন কেউ রাজি হতে বলেনি। আরেকটা কথা শোন, কালও ছেলে বাড়ি থেকে আসবে তোকে দেখার জন্য। আজ মায়ের জায়গায় আমি কথাগুলো বলছি, কারণ তুই নাকি আমায় ভরসা করিস, ধরে নিতে পারিস, সে কারণেই আজ এগুলো বলা। ইনিমা নিঃশব্দে মাথা নাড়ায়। আওয়াজ উঠে দাঁড়ায়, রুম থেকে বের হওয়ার উদ্যত হয়। ইনিমা মাথা নিচু করে থাকায় দেখে আওয়াজ আবারও বলল, খেতে যাবি না? তুমি যাও, আমি পরে খাবো রুয়াদ আর নিমির সাথে। আওয়াজ আর কিছু না বলে চলে আসে সেখান থেকে। এখন তার বোন কথাগুলো বুঝতে পারলে হলো। সকাল সকাল সবাই খুব ব্যস্ত হয়ে পড়ে ফজলুল চৌধুরী আর মাহের চৌধুরী তারা তাদের কাজ নিয়ে ব্যস্ত। বাড়িতে একটা আনন্দমুখর পরিবেশ তৈরি হয়েছে। বাড়ির বড় মেয়েকে দেখতে আসবে আজ, সেজন্য কেউ আর আজ কাজে যায়নি, এমনকি আওয়াজও না। ফজলুল চৌধুরী মানা করেছে যাতে আওয়াজ আজ কোথাও না যায়, কিন্তু তার যে কত শত কাজ পড়ে আছে, তাই আওয়াজ তার দলের একজন লোককে বাসায় আসতে বলে। বাসায় তেমন কাউকে আওয়াজ আসার অনুমতি দেয় না, যেহেতু তার শত্রুর অভাব নেই। কে আবার কোন সুযোগ কি করে ফেলে সেটা ভেবেই আওয়াজ তার বাসা কাউকেই এলাও করে না। আওয়াজে সে রুমে সবাই বসে আছে, যেখানে সব পলিটিক্যাল কাজ করে থাকে, সেখানে সবাই বসে আওয়াজের কথা শুনছে আর কাজ করছে যে যার মতো। রান্নাঘরে মায়া চৌধুরীকে জেবা আর মেহেরুবা সাহায্য করছে। তারা দুপুরের মধ্যে এসে পড়বে, কারণ ফজলুল চৌধুরী তাদের দুপুরের দাওয়াত দিয়েছিল। মাঝে মধ্যে রুয়াত আর নিয়ে এসে একটু একটু হেল্প করে, আবার ইনিমার কাছে চলে যায়। কাটাকুটি জেবা আর মেহেরুবা করছে, রান্নাবান্না একা হাতে মায়া চৌধুরী সামলাচ্ছে। রুয়াত নিচে আসে তার মায়ের কাছে। হঠাৎ কেউ একজন সামনে এসে বলে, ম্যাম ওয়াশরুমটা কোন দিক? ভড়কে যায় রুয়াত। আচমকা এরকম একটা কথা কেউ একজন সামনে এসে বলবে মোটেও আশা করেনি সে। চোখ বড় বড় করে তাকিয়ে আছে লোকটার দিকে, বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যায়। হুট করে আরহাম এসে বলল, সোজা গেলেই ওয়াশরুমটা পেয়ে যাবে ভাইয়া। লোকটা হেসে সেদিকে পা বাড়ায়। আরহাম রুয়াতের উদ্দেশ্যে বলে, তুমি ভয় পেয়েছো? ঠিক না। আরে আওয়াজ ভাইয়া, দলে কয়েকজন লোক বাসায় এসেছে।
উনিও তাদের মধ্যে একজন। আর ওনার নাম প্রীতম। আরহামের কথা শুনে রুয়াদ স্বস্তি বোধ করে। এতক্ষণে শাহেদ বসে বসে সব দেখছিল। আজকে স্যারের কানে লাগাবে কথাটা। এই বাড়িতে আসলে প্রীতম হাবভাব সুবিধাজনক লাগে না তার কাছে। এ কথা জলদি জানাতে হবে আওয়াজকে।